এইভাবে করবো। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে? জি দেখা জি যাচ্ছে। হ্যাঁ, 1969। সো পিএমআই আসলে মানে ওয়ার্ল্ডের নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে এস্টাবলিশ হয় 1969। ঠিক আছে, এবং তারা প্রথম যে স্ট্যান্ডার্ডটা নিয়ে আসে প্রজেক্ট ম্যানেজমেন্টে সেটার নাম হচ্ছে পিএমবক। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ। সো এইটা আসলে একটা কালেকটিভ এফোর্ট, এরকম না যে পিএমআই নিজেই লিখেছে। এটা এটা আসলে যখন এই বইটা লেখা হয়, এখন এটা লেটেস্ট এডিশন হচ্ছে 6, এই বছরই 7th এডিশন আসবে। সো এটা লেখা হয় আসলে একটা কালেকটিভ গ্লোবাল এফোর্টে, মানে বিভিন্ন দেশের প্রজেক্ট ম্যানেজাররা একত্রিত হয়ে এটা ইনিশিয়েটিভ নিয়ে লেখা হয় পিএমআই। সো দিস ইজ এ কালেকশন অফ বেস্ট প্র্যাকটিস। ওয়ার্ল্ডে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রজেক্ট ম্যানেজ করে যে মানে রেজাল্ট গুলো পাচ্ছে, বেস্ট রেজাল্ট গুলো পাচ্ছে, সেটার একটা কালেকটিভ নলেজ হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ। ঠিক আছে, এবং পিএমআই আসলে এটার উপর বেস করে অনেকগুলো সার্টিফিকেশন আছে। তা আমরা বিভিন্ন সার্টিফিকেশন যাব না, আমাদের ফোকাস হচ্ছে মাঝখানে যেটা পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন। এবং এইটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের সবচেয়ে টপ সার্টিফিকেশন হিসেবে ওয়ার্ল্ডে ট্রিটেড হয়। এবং আমার মনে হয় আসলে আমরা যখন পিএমবক করবো, দেখবো যে আসলে এত ব্যাপ্তি আছে এই ডোমেনটার, এই ডিসিপ্লিনটার, স্পেশালি পিএমবক যেসব কাভার করছে, দেখবেন যে মানে অলমোস্ট মানে ট্রাই টু কাভার এভরিথিং প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড। সো আমি সবসময় বলি যে যারা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চায়, প্রজেক্ট ম্যানেজমেন্টে আরো অনেক স্ট্যান্ডার্ড আছে, তাদেরই সবার অবশ্যই পিএমবকটা পড়া দরকার, কারণ এটা একদম বেস। এটা যদি আপনার নলেজটা থাকে তাহলে আসলে এরপরে বাকি নলেজ গুলো আপনাকে অনেক হেল্প করবে। কিন্তু এই বেসটা আপনার থাকতে হবে, পিএমবকের বেসটা। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি এসব নিয়ে, সেটা দরকার নেই। এইটা দেখেন, এই নাম্বারটা আসলে আমি সবসময় বলি, এইটা আসলে 11.4, এটা গত 2020 সালের রেজাল্ট। এটা প্রতি বছর পিএমআই একটা সার্ভে করে, সার্ভেটার নাম হচ্ছে পালস অফ দ্য প্রফেশন। তার মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনের অবস্থা কি এখন গ্লোবালি। তো সেখানে দেখা গেছে যে আমরা যে প্রজেক্ট ম্যানেজ করি, এগুলো কিন্তু ওয়ার্ল্ডের বড় বড় প্রজেক্টের উপরে সার্ভে করে রেজাল্ট, সেটা হচ্ছে প্রতি ডলারে আমরা 11.4 সেন্ট আমরা ওয়েস্টেড করে ফেলি ডিউ টু পুয়ার প্রজেক্ট পারফরমেন্স। সো দিস ইজ এ অ্যালার্মিং নাম্বার। তার মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে আমাদের এত গ্যাপ আছে, দেখেন $1 11.4% টাকা আমরা নষ্ট করে ফেলছি, সেট নষ্ট করে ফেলছি আমরা। সো দ্যাট ইজ এ হিউজ নাম্বার অ্যাকচুয়ালি। যদি আমরা কালেক্টিভ, যদি আমরা এই স্লাইডটা দেখি, দেখেন ওয়ার্ল্ডের, এটা একটু দেখেন, এই যে এটা, সরি আমি যেটা দেখা যাচ্ছে 1/5 জিডিপি, ওয়ার্ল্ডের 1/5 জিডিপি ইউজ হয় হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর এটার সাথে যদি আমরা ওই নাম্বারটা যোগ করি 11.4 নাম্বারটা যদি কনসিডার করি, তাহলে বুঝতে পারবো আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টে ইমপ্রুভমেন্টের আমাদের কত বেশি ইমপ্রুভমেন্ট পাওয়া দরকার, কত জানা দরকার। এটার অন্যতম কারণ হচ্ছে আসলে যারা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করি, বেশিরভাগই আসলে ভাবি, মানে আমি দেখছি এরকম বিভিন্ন জায়গায় কাজ করার কারণে, যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্ট শব্দটার সাথে ম্যানেজমেন্ট আছে, তো যারা ভাবে যে উই আর ম্যানেজার্স, তাই তো প্রজেক্ট ম্যানেজ করা তো আমার জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে, প্রজেক্ট যে একটা আলাদা ডিসিপ্লিন এবং এটার জন্য যে আলাদা নলেজ, স্কিল, কম্পিটেন্সি দরকার, সেটা রিকগনিশন আমাদের মধ্যে ভেবে নাই। আমরা ভাবি যে যেহেতু আমি আই এম এ গুড ম্যানেজার, সো আই ক্যান বি অলসো এ গুড প্রজেক্ট ম্যানেজার। সো আমরা যখন যে পিএমবক করবো এবং আমাদের যে কোর্সটা হবে, তখন দেখবেন যে আসলে আমাদের কত কিছু জানা দরকার, যেটা আসলে নর্মাল ম্যানেজমেন্টের বাইরে অনেক বিষয় আমাদেরকে জানতে হবে। সো আমি আবার একটু ব্যাক করে যাই। সো দিস ইজ এ গ্লোবালি রিকগনাইজড সার্টিফিকেশন, এবং এটা কোনো ইন্ডাস্ট্রি স্পেসিফিক না। দিস ইজ অ্যাপ্লিকেবল ইন এনি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এবং গ্লোবালি 1.57 মিলিয়ন জব ওপেনিং আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড গ্লোবালি। সো দিস ইজ এ বুমিং অ্যাকচুয়ালি প্রফেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই যে আমি একটা কথা বলতেছিলাম যে আমাদের কেন এত পুয়ার প্রজেক্ট পারফরমেন্স, তার অন্যতম কারণ হচ্ছে আউট অফ 20 বিলিয়ন পিপল যারা একদম ডেডিকেটলি প্রজেক্টে ইনভলভ, তাদের মধ্যে অনলি 1 মিলিয়ন পিপল আর ট্রেন পিপল ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানে। আর বাকি কিন্তু 19 মিলিয়ন পিপল, তারা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের কোনো ফর্মাল ট্রেনিং বা কোনো ইয়া ছাড়াই কাজ করতেছে, এক্সপার্টিস ছাড়াই কাজ করছে প্রজেক্টের। সো এই ডাটাগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সে আজকে থেকে শুরু করছি, এটা হোপফুলি আমাদের ক্যারিয়ারের জন্য অনেক অনেক
বেটার একটা কি বলবো এটাকে মানে অপশন ক্রিয়েট করবে আমাদের ক্যারিয়ারের জন্য। সো দিস ইজ টার্গেট ইন্ডাস্ট্রি মানে সব ইন্ডাস্ট্রির জন্য এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা আদার অন্য কিছু বেনিফিট আমি বলি যে আমরা যদি পিএমপি সার্টিফাইড হতে পারি, হ্যাঁ, তাহলে কি হবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো এগেইনস্ট আওয়ার পিয়ার্স। এবং পিএমপি এর একটা বড় ব্যাপার হচ্ছে নেটওয়ার্কিং পটেনশিয়াল। পিএমআই আসলে পুরো ওয়ার্ল্ডে তাদের আসলে 300+ পিএমআই চ্যাপ্টার আছে। যেমন বাংলাদেশের চ্যাপ্টার আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার। সো চ্যাপ্টারের থ্রুতে পিএমআই পুরো ওয়ার্ল্ডের সবার সাথে কানেক্টেড। তো মানে এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কি হচ্ছে ইউএস এর কোন একটা জায়গায়, তো আপনি এখান থেকে সেই চ্যাপ্টারে যদি কানেক্টেড থাকেন, পিএমআই এর সাথে কানেক্টেড থাকেন, পিএমআই মেম্বার হন, আপনি আসলে বেশিরভাগ জায়গাতেই আপনি আসলে ফ্রিলি জয়েন করতে পারবেন। এবং ভলান্টিয়ারি আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় পিএমআই নানান ধরনের ইনিশিয়েটিভ আছে, সেগুলোতে আপনি কাজ করতে পারবেন। আর আমাদের চ্যাপ্টারেও বাংলাদেশ চ্যাপ্টারেও নেটওয়ার্কিং পটেনশিয়াল হিউজ পটেনশিয়াল আছে, এবং সেখানে আপনি আসলে অনেকভাবে ভলান্টিয়ারি কাজ করারও সুযোগ পাবেন। আমি ভলান্টিয়ার শব্দটা ইউজ করতেছি এই জন্য আমরা হয়তো সবাই জানি যে ভলান্টিয়ার কাজ করার কাজের কিন্তু ক্যারিয়ার এবং প্রফেশনাল লাইফে বিরাট ইফেক্ট আছে। অনেক বেশি কিন্তু দাম দেওয়া হয় যে আপনি ভলান্টিয়ারলি কোথায় কোথায় কিভাবে কাজ করছেন, কোন ক্যাপাসিটিতে কাজ করছেন। এটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য, আপনার সিভির জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর গেইন ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, আমরা ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স পাবো থ্রু আউট আওয়ার জার্নি, লার্নিং জার্নিতে পাবো। এবং যখন আপনি এই কমিউনিটির সাথে থাকবেন, পিএমআই আসলে চায় যারা পিএমপি পাস করবে তারা যাতে পিএমআই এর সাথে কমিউনিটি মেনটেন করে এবং কানেক্টেড থাকে। তাহলে আসলে দেখবেন যে আপনি আসলে অ্যামাজিং বিভিন্ন জিনিসের খুব কানেক্টেড থাকতে পারবেন এবং নানান ওয়ার্ল্ড ওয়াইড ইনিশিয়েটিভে আপনি নিজেকে ইনভলভ রাখতে পারবেন। আচ্ছা, সো আমরা এখন একটু সার্টিফিকেশন নিয়ে কথা বলবো। আমি একটু এক্সিট করে যাচ্ছি, আমি পিএমপি তে চলে যাবো ডাইরেক্ট। সো পিএমপি মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন। এবং এই যে ডান দিকে একটা লোগো আছে, এই লোগোটা যদি এখন চেঞ্জ হয়ে গেছে, এই লোগোটা আপনি যদি পিএমপি সার্টিফাইড হন, আপনার বিজনেস কার্ডে এই লোগোটা আপনি ইউজ করতে পারবেন এবং আপনার নামের শেষে পিএমপি শব্দটা ইউজ করতে পারবেন। তো যারা আমরা এখানে আছি, কেউ কি ডাক্তার আছি এখানে? কেউ ডাক্তার নাই, তাই না? মানে ডাক্তাররাই বোধহয় বাংলাদেশে নাকি এমবিবিএস লাগায় না, ডিগ্রি পাশে বিভিন্ন ডিগ্রি লাগায়। এখন আসলে পিএমপি পাস করার পরে আপনি নিজেই ডিগ্রি লাগাতে পারবেন এখন। শহীদ রেজা, হ্যাঁ, বা ওসমান গনি কমা দিয়ে পিএমপি। সো ইউ ক্যান অ্যাড দিস উইথ ইওর নেম। আচ্ছা দেখেন, একটা পিএমপি এক্সাম আসলে সবাই দিতে পারবেন, হ্যাঁ, প্রিরিকুইজিট আছে এবং 3টা প্রিরিকুইজিট আছে 3টা ক্যাটাগরিতে। একটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরি। এডুকেশন ক্যাটাগরির প্রথম প্রিরিকুইজিট হচ্ছে 4 বছরের ডিগ্রি থাকতে হবে, গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, আর সেকেন্ডারি ডিগ্রি অথবা ডিপ্লোমা থেকেও আসতে হবে। এখানে আমাদের সবাই আসলে প্রথম ক্যাটাগরিতে পড়ে যাচ্ছি, 4 ইয়ার ডিগ্রি। সো এই প্রিরিকুইজিট আমাদের সবার আছে। সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা হচ্ছে, আমি একটু কলম ইউজ করি কলম। যাদের 4 ইয়ার ডিগ্রি থাকবে তাদের আসলে 4.5 বছরে 4,500 ঘন্টার প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্রজেক্ট এক্সপিরিয়েন্স। আর এবং এই 4,500 ঘন্টা থাকতে হবে 3 বছরের মধ্যে। তার চেয়ে কম সময় হলে হবে না, মিনিমাম 3 বছর থাকতে হবে। এটাও মোস্ট প্রবাবলি আমাদের সবার এখানে আছে। আর আরেকটা হচ্ছে ফ্যাক্টর, সেটা হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সটা 8 বছরের পুরানা প্রজেক্ট দেখালে হবে না। তার মানে আজকে আমরা আছি 2021 সালে, তাহলে 8 বছর মানে কি 13 এই বছরের মধ্যে প্রজেক্টগুলো আপনি এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারবেন, যেটা 4,500 ঘন্টা কাউন্টে ইউজ হবে। এর পিছনের প্রজেক্টকে দেখানো যাবে না। সেই প্রজেক্ট মানে কিন্তু এনিথিং। তার মানে আপনি একটা রিসার্চ করছেন, সেটাও একটা প্রজেক্ট। আপনি একটা কনস্ট্রাকশন করতেছেন, সেটাও একটা প্রজেক্ট। কোন একটা আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হচ্ছে, দ্যাট ইজ অলসো এ প্রজেক্ট। সো প্রজেক্টে আসলে আমরা ডেফিনেশন পড়বো নেক্সট ক্লাসে। ডেফিনেশন হচ্ছে যে কোন একটা ইনিশিয়েটিভের স্টার্ট এবং এন্ড থাকতে হবে এবং কোন একটা আউটকাম বা বেনিফিট বা রেজাল্ট তৈরি হবে সেই ইনিশিয়েটিভ থেকে, সেটা হচ্ছে প্রজেক্ট। সো সেটা যে কোনো কিছু হতে পারে। সো এই দুইটা হচ্ছে ক্রাইটেরিয়া।
এরপরে আসতেছি আমি, নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে ট্রেনিং। ভাই এই জায়গায় একটু কোশ্চেন করি আমি। হ্যাঁ আচ্ছা, এই যে 4,500 বা থেকে 7,500 আওয়ার নন ওভারল্যাপিং বলা হয়েছে, তো কোন একটা বছরে আমি একটা প্রজেক্ট করলাম জানুয়ারি টু মার্চ, তারপরে 1 মাস গ্যাপ দিয়ে আবার এপ্রিল থেকে আবার 3 মাসের জন্য আরেকটা প্রজেক্ট হলো। তো সেক্ষেত্রে কি জানুয়ারি টু ফুল জুলাই পর্যন্ত কাউন্ট হবে, নাকি জানুয়ারি টু মার্চ প্লাস হ্যাঁ জুলাই টু? হ্যাঁ, রাইট, ওভারল্যাপিং করা যাবে না। ওভারল্যাপিং মানে এরকম হতে পারে, আমরা কিন্তু অর্গানাইজেশনের প্রজেক্ট এরকম হয় না যে একটার পরে আরেকটা হয়, এরকম হতে পারে হ্যাঁ, কিন্তু। ম্যাক্সিমামই এটা হয়। হ্যাঁ, ওভারল্যাপিং হচ্ছে দুইটা প্রজেক্টে। তার মানে আপনি এই প্রজেক্টে যদি 3 মাস দেখান, তাহলে এই প্রজেক্টে দেখাতে হবে 2 মাস। ওকে। এই যোগ করে বলা যাবে না যে এখানে 3 মাস করছি, এখানে 3 মাস করছি, টোটাল 6 মাস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নন ওভারল্যাপিং। আচ্ছা ভাই, আমার আমার আরেকটা বিষয় ছিল যে সাপোজ প্রথমটা আমি 3 মাস করেছি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, তারপরে 2 মাস গ্যাপ দিয়ে আরেকটা প্রজেক্ট শুরু হয়েছে। তো টোটাল আওয়ার কাউন্টিংটা জানুয়ারি টু জুন পর্যন্ত হবে, নাকি জানুয়ারি টু মার্চ পর্যন্ত নিয়ে দেন 1 মাস গ্যাপ দিয়ে আবার বাকিটা নিতে হবে? হ্যাঁ, গ্যাপ দিয়ে হবে। ওকে ওকে, ক্লিয়ার। গ্যাপ দিয়ে হবে মানে এখানে অনলাইনে ফর্মে ফিল আপ করতে হয়, সেখানে আসলে আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট দেবেন। স্টার্ট এবং ওকে এন্ড ডেট দিলে তখন আসলে সেই অনুযায়ী সে কাউন্ট করবে, আপনাকে যোগ করতে হবে না, সে অটোমেটিকলি বের করবে। সো ফলে মাঝখানে গ্যাপ থাকলে তো সেটা আসলে যোগ করবে না। আচ্ছা, ট্রেনিং হচ্ছে, ওকে, ট্রেনিং ক্লিয়ার। রিকোয়ারমেন্ট, হার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে 35 আওয়ার্স এর প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং করতে হবে, 35 আওয়ার্স। সো যেটা আমাদের এই কোর্স থেকে আমরা পাবো, সো এটা আমাদের কভার করবে। সো এই স্লাইডের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাইয়া। হ্যাঁ বলেন। না ভাইয়া বলেন। আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন আমি থাকলে আমরা, হ্যাঁ ও ভাইয়া আছে একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে এই যে বলছে যে 4,500 or 7,500 আওয়ার মিনিমাম 3 ইয়ার্স, সো হাউ উই শুড, মানে এটা আমরা ওদেরকে দেখাবো কি করে যে আই হ্যাভ দিস এক্সপিরিয়েন্স? ডু উই হ্যাভ টু রাইট আ বায়োগ্রাফি ফর আওয়ারসেলফ অর মানে অর আ সিভি হ্যাঁ সামথিং? আচ্ছা ঠিক আছে, ওইটা আসলে ওদের স্পেসিফাইড একটা ফর্ম আছে, সেই ফর্মের মধ্যে মানে আমার এডুকেশনের দিতে হয়, এডুকেশনের বর্ণনা, কোথা থেকে পড়াশোনা করেছি এবং কবে পাস করেছি, ডিগ্রি কি, তারপর প্রজেক্ট রিলেটেড ইনফরমেশন দিতে হয়, প্রজেক্টের নাম, প্রজেক্টের টাইটেল, প্রজেক্টের স্পন্সর কে ছিল, কাদের জন্য প্রজেক্টটা করছেন, এবং প্রজেক্টের বর্ণনা 500 ওয়ার্ডের মধ্যে প্রজেক্টের একটা ডেসক্রিপশন লিখতে হয়, এবং প্রজেক্টের স্টার্ট কবে, প্রজেক্টের এন্ড কবে। হ্যাঁ, এটা দিলে অটোমেটিকলি ওরা ক্যালকুলেট করে এটা থেকে যে আসলে কত আওয়ার হচ্ছে। সো এই ফর্মটা ফিল আপ করার সময় আমি আপনাদের হেল্প করবো, এই হেল্পটা আসলে আমি 1-to-1 করবো, কারণ এই এক্সপিরিয়েন্স লেখাটা এবং কিভাবে ফিল আপ করতে হবে এটা একটু মানে কনসালটেন্সি লাগবে আর কি, হেল্প লাগবে। তো সেটা আমি সবাইকে 1-to-1 করবো যখন আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন। সো ওটা নিয়ে আমাদের অডি করার দরকার নেই, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এবার আসি পরীক্ষার টাকা পয়সা নিয়ে। এটা একটু কস্টলি, যে আমাদের একটা ছেলে আজকে এখানে জয়েন করতে চাইছিল কক্সবাজার থেকে, কিন্তু সে ফি নিয়ে একটু কনফিউজ হয়ে গেল যে এত ফি, তো সে ক্লাসে জয়েন করলো না দেখলাম। আচ্ছা যাই হোক, ফিটা আসলে অনেক ফি। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে টোটাল হচ্ছে $544 পরীক্ষার ফি। ঠিক আছে, এটা যে 139টা আমি দেখালাম এটা হচ্ছে মেম্বার ফি, মেম্বারশিপ ফি হচ্ছে $139 পিএমআই, আর পরীক্ষার ফি হচ্ছে $405, টোটাল হচ্ছে $544। আর যদি মেম্বার না হন তাহলে শুধু এক্সাম দেওয়া যাবে, সেটার ফি হচ্ছে $555। ঠিক আছে, সো অলওয়েজ বেটার হচ্ছে মেম্বার হয়ে পরীক্ষা দেওয়া, কারণ মেম্বার হলে মেম্বারশিপের নানান ধরনের বেনিফিট আছে সেটা আপনি পাবেন। এবং পিএমআই থেকে অনেকগুলো স্ট্যান্ডার্ড পাবলিশ করা আছে, যেমন পিএম পকেট স্ট্যান্ডার্ড, এরকম প্রায় মোর দ্যান 20 স্ট্যান্ডার্ড আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড, সবগুলি আপনি নিজে ডাউনলোড করতে পারবেন ফ্রিলি। এছাড়াও অনেক মেম্বার হিসেবে অনেকগুলো বেনিফিট পাবেন। সো অলওয়েজ বেটার হচ্ছে মেম্বার হয়ে পরীক্ষা দেওয়া। সো পরীক্ষা ফি হচ্ছে $544। সো কত টাকা এটা? 544 ইন্টু যদি 86 দিই কত হয়? কারো ক্যালকুলেটর আছে? প্রায় 47,000 টাকা। 47,000 টাকা। সো মানে এই পরিমাণ টাকা কিন্তু আমাদের লাগবে, ফলে টাকা এখন থেকে অ্যারেঞ্জ করতে হবে যাদের অ্যারেঞ্জমেন্টের মধ্যে নাই। ঠিক আছে,
এবার আমি আসলে পরীক্ষার স্ট্রাকচার নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, কথা বলার আগে আমি মনে হয় একটু এই স্লাইডটা চেঞ্জ করি, করে অন্য স্লাইডে যাই যেখানে ডিটেইল আছে। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা? If I ask- এখানে আমি একটু আজ করতে যাচ্ছিলাম, পিএমপি সার্টিফাইড হয়ে যাওয়ার পর এটার ভ্যালিডিটি আছে কি, আর রিনিউয়াল প্রসেসটা কি? আচ্ছা ঠিক আছে, মানে পরীক্ষা পাশ করার পরে, পিএমপি এক্সাম পাশ করার পরে 3 বছর ভ্যালিডিটি থাকে, এটা ভ্যালিডিটি থাকে 3 বছর সার্টিফিকেশনটা, পিএমপি সার্টিফিকেশন। 3 বছর 3 পরে কি বছর আবার নতুন করে দিতে হবে নাকি? না না, পরীক্ষা দিতে হবে না, আপনাকে রিনিউ করতে হবে সার্টিফিকেশনটা। সেটা করার জন্য খুবই সহজ, আপনাকে 60 পিডি1 করতে হবে। 60 পিডিইউ বলতেছি আমি, পিডিইউ মানে হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট। ওকে। 3 বছরে আপনাকে 60 পিডি1 করতে হবে। এটা আর্ন করার উপায় কি? এটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সেমিনারে জয়েন করছেন, বা কোনো একটা মিটিং এ জয়েন করছেন, কোনো একটা কনফারেন্সে জয়েন করছেন, কিংবা কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের বই পড়ছেন, ঠিক আছে, বা কোনো একটা কোর্সে জয়েন করছেন। যত ঘন্টা জয়েন করবেন, প্রতিটা ঘন্টা একটা আওয়ার কাউন্ট হবে, 1 পিডিও করে কাউন্ট হবে। ওকে। ঠিক আছে, তার মানে হচ্ছে পিএমআই এর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি কন্টিনিউয়াসলি আপনাকে লার্নিং এন্ড ডেভেলপমেন্টের মধ্যে থাকেন। আপনি পিএফপি সার্টিফাইড হলেন বা এমবিবিএস ডাক্তার হয়ে গেলাম, এরপরে আর ডাক্তারি কিছুই পড়ি না, খালি খালি পুরানো ওষুধই দিতে থাকি। এতে কিন্তু বাংলাদেশে অনেক ডাক্তার আছে। হ্যাঁ, আমার আচ্ছা। মাদার ইন লকে একজন ডক্টর প্রেসক্রাইব করতেছিলেন, মানে উনি অনেকদিন থেকে দেখেন ওই ডাক্তারকে, মানে একটু মাথার সমস্যা আছে। তো পরে দেখা গেল আমি নতুন ডক্টরকে দেখালাম, প্রায় মানে 1 যুগ ধরে একই ওষুধ দিচ্ছে, যে ওষুধ অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, মার্কেটে সেই ওষুধ আর পাওয়া যায় না, কিন্তু উনি সেই ওষুধ দিয়ে যাচ্ছেন। সো আমরা যাতে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকি, যে আমি পিএমপি হয়ে গেছি আর কোনো শিখলাম না, প্রজেক্ট ম্যানেজারের সাথে কোনো রিলেশন নেই আমার, এরকম যাতে না হয়। ঠিক আছে, কারণ ওকে ভাই, মানে প্রতিদিনই নতুন জিনিস আসতেছে। আচ্ছা, যেই ট্রেনিং বা ওয়ার্কশপ বা এই ধরনের সেমিনারে পার্টিসিপেট করব, এগুলো কি যে কোনো ট্রেনিং, যে কোনো সেমিনার হলেই হবে, নাকি পিএমপি বা পিএমআই অথরাইজড কোনো সেমিনার বা ওয়ার্কশপ এই ধরনের অথরাইজ হতে হবে না, কিন্তু আপনার প্রজেক্ট রিলেটেড হতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড এনিথিং। ওকে। Any book, any conference, any meeting, any virtual workshop, anything. ওকে। Easy, হ্যাঁ, ভেরি ইজি। আচ্ছা, আমরা দেখেন এখন একটু নতুন স্লাইডে আসছি। সেটা হচ্ছে যে আমরা এখন একটু কথা বলবো যে আসলে পিএমপি এক্সাম আমরা অনেক হয়তো শুনছি এখানে যে পিএমপি এক্সাম চেঞ্জ হয়েছে, আগের ফরম্যাট থেকে চেঞ্জ হয়ে গেছে, সিলেবাসটা চেঞ্জ হয়েছে। সো এটা আসলে একটা ম্যাসিভ চেঞ্জ হয়েছে। কারণ চেঞ্জটার ম্যাসিভ হওয়ার কারণ হচ্ছে, আমরা হয়তো অনেকে এখানে জানি যে অ্যাজাইল ম্যানেজমেন্ট নিয়ে, অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে মার্কেটে there is lot of noise about agile project management. এটা কি আমরা জানি অ্যাজাইল শব্দটা? জি ভাইয়া, অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা তো টেকনোলজির লোকজন জানি, টেকনিক্যাল বা আইটি লোকজন জানি। আনোয়ার ভাই জানেন অ্যাজাইল? ছিলাম, এখন ভুলে গেছি আর কি, একটু যদি ডিসক্রাইব করেন তাহলে ভালো হবে। হ্যাঁ জানি। হ্যাঁ, সুবোধ স্যার অ্যাজাইল নিয়ে। হ্যাঁ, এটা মোটামুটি একটা বাজওয়ার্ড। রাইট, মানে এখন অ্যাজাইল শব্দটা খুবই বাজওয়ার্ড হয়ে গেছে, এবং অ্যাজিলিটি আমরা বলতেছি যে আমাদেরকে পার্সোনাল লাইফে অ্যাজিলিটি নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের নিজেদের জন্য, আবার একটা অর্গানাইজেশনকে অ্যাজাইল হতে হবে। যদি অ্যাজাইল না হয় তাহলে মার্কেট থেকে আমি যেমন নিজে অবসোলেট হয়ে যাব, মার্কেট থেকে যে অর্গানাইজেশন আছে সেও কিন্তু টিকতে পারবে না। সো আমাদেরকে অ্যাজিলিটি, কুইকলি অ্যাডাপ্ট করতে হবে চেঞ্জিং সিচুয়েশনের সাথে। ঠিক আছে, সেখান থেকে আসলে অ্যাজাইল শব্দটা আসছে। আর অ্যাজাইল যে ফিলোসফি, অ্যাজাইল ফিলোসফির 4টা ভ্যালুজ এবং 12টা প্রিন্সিপাল আছে, সেটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। যে এবং সেখান থেকে আসলে যে অ্যাজাইলের যে এত আলোচনা, এত কথাবার্তা, সেটা, এবং অ্যাজাইলের আসলে প্রথম অ্যাজাইলের জন্মটা হয় সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে। ঠিক আছে, সফটওয়্যার বা আইটি ইন্ডাস্ট্রি থেকে। এবং আইটি ইন্ডাস্ট্রি ওই সময়ে 2000 এর সময়, 2001-2000 এই সময় যারা থট লিডার ছিলেন, তারা মিলে আসলে অ্যাজাইলের এই ফিলোসফিটা তৈরি করে। তার উপর বেস করে আজকে আমরা এত অ্যাজাইলের কথা শুনতেছি। সো অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা আসলে বিরাট শিফট, মাইন্ডসেটের শিফট, এবং ম্যানেজমেন্ট মেথোডোলজির এবং ফিলোসফির শিফট।
তো সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যেটা আসলে নতুন ইনক্লুশন ইন পিএমপি সিলেবাস, যেটা আগে ছিল না। আগে খুব স্লাইটলি ছিল, এটা এখন বলা হয়েছে যে পিএমপি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে 50% কোশ্চেন আসবে পরীক্ষায়, আর বাকি 50% কোশ্চেন আসবে অ্যাজাইল ফিলোসফি থেকে। সো দিস ইজ এ হিউজ চেঞ্জ, ঠিক আছে? সো সেই চেঞ্জটা আসলে শুরু হয়েছে 2021 সালের এই বছরের 2 জানুয়ারি থেকে। সো ওটা নিয়ে আমরা এখন আলোচনা করবো যে আমাদের সিলেবাসটা কি। সো আগে শুধু সিলেবাস ছিল পিএমবক পড়লেই যথেষ্ট হতো। এখন পিএমবক না, আসলে আমাদের আসলে মেইন ফোকাস থাকবে হচ্ছে এক্সাম কন্টেন্ট আউটলাইন, যেটা আমি আজকে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করব, বা আপনি ডাইরেক্টলি পিএমআই সাইটে ডাউনলোড করতে পারবেন, pmi.org। ওখানে গিয়ে যদি আপনি পিএমপি সার্টিফিকেশনে যান, ওখানে দেখবেন যে এক্সাম কন্টেন্ট আউটলাইন পিডিএফ ফাইল আছে একটা। তার মানে হচ্ছে আমার সিলেবাসটা কি। ইউনিভার্সিটিতে সিলেবাস ছিল না যে এই সেমিস্টারে কি কি পড়ানো হবে এবং কোন কোন বই পড়ানো হবে এবং কি কি টপিক পড়ানো হবে, একটা কিন্তু সিলেবাস ছিল, এবং রেফারেন্স টেক্সট কি। সিমিলারলি এক্সাম কন্টেন্ট আউটলাইন দ্য সেম থিং। পিএমপি এক্সামটা কোন কোন টপিকের উপরে হবে সেই টপিকটা এখানে লেখা আছে, এবং কোন কোন বই রেফারেন্স হিসেবে আমরা ইউজ করব, ঠিক আছে? সো এই এক্সাম কন্টেন্ট আউটলাইনটা হচ্ছে এখন আমাদের মেইন ফোকাস, এবং যেখানে আসলে 50-50 থাকবে হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, এটা আমাদের স্কিপ করে গেলেও হবে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের আগে পরীক্ষা হতো 5টা ডোমেইনে। তো 5টা ডোমেইন কি সেটা আমি পরে আলোচনা করব। এখন জাস্ট আমার একটু বোঝা দরকার, জানা দরকার, সেটা হচ্ছে আমাদের এখন যে পরীক্ষাটা হবে 2 জানুয়ারি থেকে হচ্ছে, সেটা হচ্ছে যে পরীক্ষায় প্রশ্ন আসবে 3টা ডোমেইন থেকে। হ্যাঁ, 3টা ডোমেইন দেখেন, পিপল, প্রসেস এবং বিজনেস এনভায়রনমেন্ট। এই 3টা ডোমেইনে আমরা যারা প্রজেক্টে কাজ করে আসতেছি এতদিন ধরে, দেখেন তো এই 3টা ডোমেইন নিয়ে আমাদের কাজ করতে হয় কিনা প্রজেক্টে। এই 3টা এরিয়া। প্রজেক্ট মানে কি? ইউ হ্যাভ টু ডিল উইথ পিপল, you have to deal with stakeholders, customers, your team members. So this is actually talking about people, all people. আর তারপরে কি প্রসেস, আপনি হয়তো জেনে বা না জেনে অনেক কিন্তু প্রসেস ফলো করেন। হ্যাঁ, প্রসেস ফলো করেন যে আমরা এটা এই স্টেপ বাই স্টেপ করতে হবে। এবং যারা সরকারি জায়গায় আছে, আমাদের এখানে সরকারি জায়গার মধ্যে কেউ নাই, শুধু সবুজ স্যার ছাড়া কেউ সরকারি জায়গায় নাই। সো ওখানে কিন্তু আসলে আমরা যখনই কোনো প্রজেক্ট করি বা প্রকিউরমেন্ট করি, আমাদের কিন্তু পিপিআর ফলো করতে হয়, তাই না? প্রসেস ফলো করতে হয়। সো আমরা কিন্তু জেনে না জেনে, হ্যাঁ সারোয়ার বলেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাই না? হ্যাঁ, পাবলিক প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশনস, এটা কি পিপিআর? হ্যাঁ, পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশনস। আচ্ছা, সো তার মানে আমরা প্রসেস ওরিয়েন্টেড হিসেবে যত কাজ করতে পারবো কি হবে, তত বেটার রেজাল্ট হবে। আমরা আসলে প্রসেস ওরিয়েন্টেড হতে চাই, প্রসেস ড্রিভেন হতে চাই। সো প্রসেস নিয়ে আমরা ডিল করি থ্রুআউট দ্য প্রজেক্ট। আর আরেকটা হচ্ছে প্রজেক্ট আমরা কোথায় করি? বিজনেস এনভায়রনমেন্টে। বিজনেস এনভায়রনমেন্ট হচ্ছে অর্গানাইজেশনের ভিতরে বা একটা দেশের ভিতরে বা গ্লোবাল এনভায়রনমেন্টের মধ্যে আমরা কাজ করি, যেখানে সো আমরা কি করতেছি, আমরা বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য প্রজেক্ট করতেছি। অর্গানাইজেশনের বিজনেস ভ্যালু কিংবা দেশের প্রজেক্ট হলে দেশের মানুষের জন্য বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য আমরা প্রজেক্ট করতেছি। সো দেখেন এই 3টা ডোমেইনে কিন্তু আমরা যখন প্রজেক্ট করি, এই 3টা ডোমেইন নিয়েই কিন্তু আমরা কাজ করি। সো পিএমপি এক্সাম আসলে 3টা ডোমেইনের উপর হবে। পিপল থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে 42%, প্রসেস থেকে প্রশ্ন আসবে 50%, এবং বিজনেস এনভায়রনমেন্ট থেকে প্রশ্ন আসবে 8%। ঠিক আছে? সো ডোমেইন মানে হচ্ছে হাই লেভেল নলেজ এরিয়া, যেটা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমরা থ্রুআউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট আমরা ম্যানেজ করি, সেটাকে বলা হচ্ছে ডোমেইন। এবং এই 3টা ডোমেইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, আমি যেটা এখানে এই স্লাইডে বলতে চাইছি সেটা হচ্ছে আগের পরীক্ষায় 100% প্রশ্নই আসতো ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে, কিন্তু এখন আমি যেটা বলতে চাচ্ছি যে প্রশ্ন আসবে 50% আসবে থেকে 50%
প্রশ্ন আসবে হচ্ছে ট্রেডিশনাল প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে, আর 50% আসবে হচ্ছে অ্যাজাইল অথবা হাইব্রিড প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে। ঠিক আছে, আচ্ছা আমরা কি এই দুইটা পার্থক্য কেউ জানি যে প্রেডিক্টিভ এবং অ্যাজাইলের মধ্যে পার্থক্য কি বা জিনিসটা কি আসলে? ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা অনেক সময় বলি ওয়াটারফল, অনেকে বোধহয় এটা পড়ছি, ওয়াটারফল প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেখানে আসলে সব কাজগুলো সিকোয়েন্সিয়ালি হয়। হ্যাঁ, আমি ডিজাইন করলাম, তারপর ডেভেলপমেন্ট করলাম, তারপর টেস্টিং করলাম, তারপর ডিপ্লয় করলাম, সিকোয়েন্সিয়ালি একটা পর একটা হবে, এইভাবে আমরা করতাম। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর অ্যাজাইলে কি বলা হয়? অ্যাজাইলে হচ্ছে যে আপনার মানে খুবই শর্টার সাইকেলে হবে, ইনক্রিমেন্ট হবে, এই যে এইভাবে সার্কেল হবে আর কি। আপনি ডেভেলপমেন্ট করবেন, আপনি প্ল্যান করবেন, ডেভেলপমেন্ট করবেন, টেস্ট করবেন, রিলিজ করবেন, এবং খুবই শর্ট সাইকেলের মধ্যে 1 থেকে 4 সপ্তাহের মধ্যে ইউ হ্যাভ টু রিলিজ সামথিং টু ইয়ার কাস্টমার। এটা শেষ, আবার আপনি আবার ইটারেশন করবেন, আবার ইটারেশন করবেন, খুবই শর্টার সাইকেল হবে, খুব দ্রুত আপনি কাস্টমারকে ডেলিভারি দিবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো এবং কাস্টমার যখনই যে চেঞ্জ দিবেন না কেন, সেই চেঞ্জটাকে আপনি ওয়েলকাম করবেন অ্যাজাইলে। কিন্তু ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আসলে আমরা যখন প্ল্যানিং স্টেজে থাকি, প্ল্যান করি, তখনই আসলে আমরা সমস্ত জিনিসকে ফ্রিজ করার চেষ্টা করি যে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট এইটা, এবং এটার উপরে প্ল্যান করে আমরা ডেভেলপ করে টেস্ট করে ডিপ্লয় করি। মাঝখানে আমরা চেঞ্জ সহজে নিতে চাই না, যদি কোনো চেঞ্জ আসে সেটা আমরা একদম প্ল্যান ওয়েতে নেই, এবং আসলে চেঞ্জটা ওয়েলকাম করা হয় না। কিন্তু অ্যাজাইলে যেটা আমরা খুব শর্টার সাইকেলে ডেলিভারি দিচ্ছি, তার মানে নেক্সট সাইকেলের সময় আপনি নতুন ইচ্ছা করলে নতুন যেটা আপনার কাছে মনে হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অ্যাজ এ কাস্টমার, সেটা আপনি ইমপ্রুভ করতে পারেন নেক্সট ইটারেশনের জন্য। সো অ্যাজাইলে আসলে ইটারেশন করা হয় এবং ইনক্রিমেন্টাল ডেলিভারি দেওয়া হয় উইদিন শর্টার টাইম বক্স, সময়ের মধ্যে। ঠিক আছে, জাস্ট মেইন পার্থক্য এটা মনে রাখি আমরা। নেক্সট ক্লাসে আমরা ডিটেইল আলোচনা করব যে দুটোর মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এরপরে এটা আমি একটু পরে এখন আলোচনা করব না মনে হচ্ছে। আপনারা আগে, আমি আজকে শেয়ার করব হচ্ছে আপনাকে ইয়াটা শেয়ার করব, এই যে এক্সাম কন্টেন্ট আউটলাইনটা শেয়ার করব। ঠিক আছে, যে এখানে যে লেখা আছে, এটা আপনারা একবার জাস্ট চোখে পিপুল প্রসেস এবং বুঝলে ডোমেইনে টাস্ক আছে। টাস্ক মানে কি? টাস্ক মানে হচ্ছে যে সমস্ত পিপুল রিলেটেড ডোমেইনে প্রজেক্ট অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার কি কি রেসপন্সিবিলিটি আছে, তারপরে প্রসেস রিলেটেড ডোমেইনে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার কি কি কাজ করতে হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি টাস্ক। এবং বিজনেস এনভায়রনমেন্ট রিলেটেড দেখবেন যে এখানে এক্সাম কন্টেন্ট আউটলাইনটা 5টা টাস্ক আছে, তার মানে এই 5টা টাস্ক হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটি। আর হ্যাঁ, সাবটা পয়েন্ট আছে, আমি বোধহয় একটু ওপেন করি তাহলে বুঝতে পারবেন। আমি আমার পিডিএফ ফাইলটা একটু ওপেন করি যেখানে আসলে এক্সাম কন্টেন্ট আউটলাইনটা আছে। আমার এটা কি দেখা যাচ্ছে পিডিএফ ফাইলটা? এখনো না ভাইয়া। আচ্ছা, আমি শেয়ার করিনি এখনো, শেয়ার করি। Let me share my screen. আজকে জুম কয়েকবার ক্রাশ করে দেখে একটু ঝামেলা লাগছে। আচ্ছা, আমি দেখা যাচ্ছে পিডিএফ ফাইল এখন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি না? হ্যাঁ, রাইট। জি। সেখানে দেখেন এটা হচ্ছে আমাদের এক্সাম কন্টেন্ট আউটলাইন। এটা আজকে আপনাদের শেয়ার করবো আমি, দেখবেন আপনারা একটু। আমি জাস্ট একটু বুঝিয়ে দিই যে এটা আসলে কিভাবে একটু বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ এটা আমার পুরো টপিকটা, এই সিলেবাসটা আসলে এটার উপর হবে। যে আমি যেটা বললাম একটু আগে, এই যে 3টা ডোমেইনের পরীক্ষা হবে। আচ্ছা, এরপরে যে ডোমেইন টাস্ক এবং এনাবলাস বলতেছিলাম, এই 3টা আসলে দেখেন একটু বোঝার চেষ্টা করি আমরা একটা এক্সাম্পল দিয়ে।
এই যে এখানে এই যে আমি পিপল ডোমেনে আছি এবং এখানে ডোমেন 1 হচ্ছে পিপল ডোমেন এবং এখানে টাস্ক 1 2 3 টাস্ক মানে কি প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবিলিটি এটা কি আছে দেখেন টাস্ক 1 2 3 করে একদম কত পর্যন্ত আছে ডোমেন 1 এ আছে 12টা 14টা টাস্ক আছে প্রজেক্ট ম্যানেজারের হ্যাঁ এবং আমি একটা एग्जांपल দেখাই যেমন মেন্টর রেলেভেন্ট স্টেকহোল্ডারস রেলেভেন্ট প্রজেক্ট স্টেকহোল্ডারকে আমাকে মেন্টরিং করতে হবে এটা হচ্ছে আমার টাস্ক পিপল রিলেটেড টাস্ক আর এর নিচে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে বুলেট পয়েন্ট এটাকে বলতেছি এনাবলার তার মানে এই কাজটা করার সময় যে জিনিসগুলো আমাকে এনাবল করবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার সেটাকে বলা হচ্ছে এনাবলারস এখানে কি দুইটা এনাবল দেখানো হয়েছে অ্যালোকেট দ্য টাইম টু মেন্টরিং আমি যে মেন্টর করব তাহলে আমাকে তার জন্য টাইম অ্যালোকেট করতে হবে এবং হচ্ছে রিকগনাইজ এন্ড অ্যাক্ট অন মেন্টরিং অপরচুনিটিস এবং আপনি যে মেন্টরিং করবেন আপনার স্টেকহোল্ডারকে সেটা করতে হবে সেই সময় অনুযায়ী সেই দুইটা হচ্ছে আমার এনাবলার যে দুইটা আমি ইউজ করে আমি মেন্টর রেলেভেন্ট স্টেকহোল্ডার করব এবং এখানে বলা আছে যে এই এনাবলার গুলো মানে এরকম না যে এখানে শেষ এই দুইটার বেশি হবে না এখানে পিএমআই ট্রাই করছে ফাইন্ড আউট করা যে কি কি এনাবলার লাগবে কিন্তু এর বাইরেও এনাবলার একটা টাস্কের জন্য আপনি ইউজ করতে পারেন বা লাগতে পারে সো দ্যাট ইজ ডিপেন্ডেন্ট আপন অন ইউ অর অন ইউর প্রজেক্ট অর অন ইউর এনভায়রনমেন্ট কিন্তু পিএমআই ট্রাই করছে যেগুলো আসলে মেজর সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য কি কি টাস্ক করবেন এবং সেই টাস্কগুলোকে এনাবল করার জন্য কি কি আপনি অ্যাকশন নেবেন সেগুলো হচ্ছে এনাবল সো আই এম গোয়িং ব্যাক টু মাই স্লাইড সো এই হচ্ছে আপনার ডোমেইন টাস্ক এবং এনাবলারের ডেফিনেশন মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না কিন্তু জাস্ট বোঝার জন্য যে আসলে আমাদের সিলেবাসটা কি তাহলে আমাদের ডোমেইন 3টা 35টা টাস্ক আছে ডোমেইন 1 2 3 মিলে 35টা টাস্ক আছে যেমন আমরা দেখলাম পিপলে 14টা টাস্ক আছে সিমিলারলি প্রসেসের 17টা আছে এবং বিজনেস এনভায়রনমেন্টে 4টা বা 5টা টাস্ক আছে আর টোটাল এনাবলার আছে হচ্ছে 135টা এটা কোথায় আছে ওই যে কন্টেন্ট আউটলাইনে আছে এবং যে আমি একটু আগে एग्जांपल দেখালাম যে পিপল ডোমেইন 1 টাস্ক একটা ধরেন একটা টাস্ক হচ্ছে বিল্ড এ টিম আর তার নিচে এই 4টা হচ্ছে এনাবলারস যে 4টা আপনাকে হেল্প করবে এই রেসপন্সিবিলিটিকে এক্সিকিউট করার জন্য আচ্ছা আমরা ক্লাসে যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে যে আমরা একটা স্টুডেন্ট ম্যানুয়াল করব যেটা পিএমআই এবার আমাদেরকে দিয়েছে স্টুডেন্টদের জন্য ঠিক আছে সেই স্টুডেন্ট ম্যানুয়ালটা পড়ব আমরা সেই স্টুডেন্ট ম্যানুয়ালটা আসলে 5টা মডিউলে ভাগ করা আছে সবাই কি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ জি ভাই আচ্ছা 5টা মডিউলে ভাগ করা আছে দেখেন একটা হচ্ছে ক্রিয়েটিং হাই পারফর্মিং টিম তারপর হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট ডুইং দ্য ওয়ার্ক কিপিং দ্য টিম অন ট্র্যাক এবং কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড এই 5টা মডিউলে হ্যাঁ সিলেবাসটা ভাগ করা আছে আমরা যে সিলেবাসে একটু আলোচনা করলাম 135 বা 36 এর টাস্ক আছে এবং 135টা এনাবলারস আছে সেই 135টা এনাবলার নিয়ে এই 5টা মডিউলে হ্যাঁ পিএমআই একটা স্টুডেন্ট ম্যানুয়াল দিয়েছে সব স্টুডেন্টদের জন্য এবং আমরা যে ইনস্ট্রাক্টর আছি স্টুডেন্ট ম্যানুয়ালের উপরে প্রেজেন্টেশন স্লাইড পিএমআই আমাদেরকে এবার শেয়ার করছে যেটা আমাদেরকে পড়াতে হবে ক্লাসে হ্যাঁ যেটা আসলে পুরো এক্সাম কন্টেন্ট আউটলাইনের উপর লেখা তো এখানে একটু বোঝার বিষয় আছে হচ্ছে এটা যে মডিউলে আমরা যে 5টা মডিউল পড়বো স্টুডেন্ট ম্যানুয়ালে এবং থ্রুআউট দ্য ক্লাস আসলে আমরা এই 5টাই পড়বো ডাইরেক্টলি পিএম ওয়ার্ক করবো না আগে আমরা ডাইরেক্টলি পিএম ওয়ার্ক করতাম এখন আমরা ডাইরেক্টলি পিএম ওয়ার্ক করবো না আমরা পিএম ওয়ার্ককে রেফারেন্স হিসেবে রাখবো ডাইরেক্টলি পড়বো হচ্ছে আমরা স্টুডেন্ট ম্যানুয়াল এবং প্রেজেন্টেশন স্লাইড যেটা স্টুডেন্ট ম্যানুয়ালের উপরেই বেস করে তৈরি করা হয়েছে এখানে যদি খেয়াল করে দেখেন যেখানে আছে ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম এবং কিপিং দ্য টিম অন ট্র্যাক এই দুটো হচ্ছে কি রিলেটেড খেয়াল করছেন পিপল রিলেটেড আর স্টার্টিং দ্য প্রজেক্ট এবং ডুইং দ্য ওয়ার্ক এটা হচ্ছে প্রসেস রিলেটেড পিআর প্রসেস রিলেটেড আর কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড এটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট রিলেটেড সেই 5টা মডিউলে আসলে আমরা 5টা ডোমেইনকে এবং 136টা টাস্ককে এবং 135টা এনাবলারকে কভার করব ঠিক আছে এবং যখন আমরা পড়বো তখন পরের স্লাইডে দেখাচ্ছি আমি যে এইভাবে থাকবে আসলে মডিউলকে বলা হচ্ছে লেসন
এবং প্রতিটা লেসনের নিচে থাকবে টপিক। এক একটা লেসনে 5টা 6টা বা 10টা করে টপিক আছে এবং সেই টপিকের প্রতিটা টপিকের ভিতরে আমরা আলোচনা করব সেই টপিক রিলেটেড নলেজ ব্লগস বা ইনফরমেশন এবং সব নলেজ নিয়ে ডিসকাস করার পরে আমরা গাইডলাইন বলবো যে আসলে এই নলেজগুলো আমরা কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টে ইউজ করব। এবং ফাইনালি প্রতিটা টপিকের শেষে থাকবে অ্যাক্টিভিটিস মানে কিছু কোশ্চেনিয়ার বা কিছু অ্যাক্টিভিটি, কিছু টেমপ্লেট দেওয়া আছে যেগুলো আমাদের ক্লাসে করতে হবে, সেগুলো করে আমরা এই টপিকটাকে বোঝার চেষ্টা করব। অ্যাক্টিভিটি গুলো হচ্ছে কনসেপ্টকে বোঝার জন্য। আর যখন একটা মডিউল শেষ হয়ে যাবে তখন আমরা এক্সারসাইজ করব টোটাল মডিউলের উপরে। কিছু আমরা প্রশ্ন সলভ করব, যেটা পিএমপি এক্সামে যেরকম প্রশ্ন আমরা পাবো সেই ধরনের প্রশ্ন আমরা সলভ করব। সেই পুরো জিনিসটাই আসলে আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, যেটা আপনাদেরকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, কালেক্ট করতে হবে মানে কি, স্টুডেন্ট ম্যানুয়ালটা আসলে ফ্রি না। স্টুডেন্ট ম্যানুয়ালটার দাম হচ্ছে $39 বাংলাদেশের জন্য। $39। আমার মাউসটা এই মুহূর্তে কাজ করতেছে না, আমি কিবোর্ড দিয়ে কাজ করতেছি। $39। ভাই এটা পাবো কি হবে? এটা তো কিনতে হবে। পাওয়া যাবে না ভাই? না, নেট কিনতে তো এটা কিনতে হবে পিএমআই এর কাছ থেকে। হ্যাঁ, পিএমআই এর কাছ থেকে কিনতে হবে। দাম হচ্ছে $39, কিন্তু কিনতে হবে আবার আমাদের থ্রুতে কিনতে হবে, মানে ইউ ক্যানট বাই ইয়োরসেলফ। এটা আসলে কোন একটা এটিপি থ্রুতে কিনতে হবে। সো এটা প্রায় কত পড়তেছে, ৩,৫০০ টাকার মতো পড়তেছে। সো স্টুডেন্ট ম্যানুয়ালটা লাগবে আমাদের, কারণ ওটা আমরা ফলো করবো ক্লাসে। সো স্টুডেন্ট ম্যানুয়াল নিয়ে আমরা পরে কথা বলবো। এরপরে আমার মনে হয় আর আমাদের আলোচনার কিছু নাই আজকে। আপনি যদি $39 দিয়ে স্টুডেন্ট ম্যানুয়াল কেনেন তাহলে আপনাকে আসলে পিএমআই ওদের একটা প্ল্যাটফর্ম আছে, চয়েস প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে আপনাকে অ্যাক্সেস দিবে, যেখান থেকে আপনি আপনার স্টুডেন্ট ম্যানুয়ালটা ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এবং ওখানে আরো অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। এই যে ফ্যাসিলিটিস মানে এরকম ফ্যাসিলিটিস আছে স্টুডেন্টদের জন্য। এরকম আপনি একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি এখান থেকে স্টুডেন্ট ম্যানুয়াল ডাউনলোড করতে পারবেন, যেটা। তারপরে আপনার আসলে কিছু এখানে 15টার মতো ভিডিও আছে বিভিন্ন টপিকের উপরে, যে টপিকগুলো আমরা ক্লাসে আলোচনা করবো সেটার ভিডিও এখানে আছে, যে ভিডিওগুলো আসলে খুব হেল্পফুল বোঝার জন্য। তারপরে কিছু টেমপ্লেট আপনার সাথে শেয়ার করছে, কোর্স ফাইলস। সেই কোর্স ফাইলসগুলো আমরা ক্লাসে বিভিন্ন টপিকের সাথে ক্লাসে করবো। কোর্স ফাইলগুলো এখানে কিছু টেমপ্লেট শেয়ার করা আছে এবং কিছু স্যাম্পল ফাইল আছে। আর সেলফ নলেজ চেক, এখানে আসলে 2টা ছোট ছোট এক্সাম আছে, হ্যাঁ, 22টা করে প্রশ্ন, যেটা আপনি অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। এরপরে আর বাকি যে জিনিসগুলো আছে, যেমন সার্টিফিকেশন ফ্যাক্ট, তারপরে পিএমআই কোনো ইভেন্ট, সেটা আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো যদি আপনি $39 দিয়ে স্টুডেন্ট ম্যানুয়ালটা কেনেন তাহলে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। আমরা যদি মেম্বার হই ভাইয়া, ওই যে মেম্বারশিপ ফি দিতে হবে $139, তো মেম্বার হলে কি এগুলো দিবে না? মেম্বারের সাথে এটা সম্পর্ক নেই, আবার এটা হচ্ছে মেম্বারের সাথে এটা ফ্রি না আসলে। হ্যাঁ, এটা মেম্বারের বাইরে যারা এক্সাম দিবে শুধু তাদের জন্য বানানো হয়, এটা মেম্বার বেনিফিট না। ইভেন যে আমার ইন্টারফেস হচ্ছে এটা পরের স্লাইডে, ইনস্ট্রাক্টর আমাকে ফি দেয় নাই, আমাকে $39 দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু আমরা একজন কিনে সবাই শেয়ার করতে পারবো না, এটা সবাইকে কিনতে হবে। এটা মানে ইথিক্যালি অন্যায় হবে, কিন্তু মানে আমরা করতে পারি আর কি। ঠিক আছে, হ্যাঁ ভাই এরকম ইথিক্যালি করলে ঠিক ভাই হবে না, ভালো হয়। কিন্তু আমরা কিনতে পারি। ভাই আমাদের কোলাবোরেটিভ অ্যাটিটিউড বাড়বে ভাইয়া। পিএমআই জানতে পারলে আমার চাকরি নাই হয়ে যাবে, বুঝছেন? তাহলে আমরা 2টা কিনলাম ভাইয়া, 2টা কিনে ভাইয়া সবাই শেয়ার করলাম, হ্যাঁ, একটা বা এরকম 2টা। কিছু করা যায়, কারণ আমাদের কাছে এটাও কস্টলি হবে। এটা কিন্তু বাইরে আবার $100 দাম, যারা আসলে বাইরে আছে, মানে আমাদের সাবকন্টিনেন্টের বাইরে যারা, শুধু কয়েকটা দেশের জন্য, আফ্রিকা এবং আমাদের কয়েকটা দেশের জন্য আসলে $39, কিন্তু এটা বাইরে দাম হচ্ছে $100।
তা আমরা এটা করতে পারি, হ্যাঁ ঠিক আছে, করে আমরা নিতে পারি, কারণ ওটা আমার ক্লাসে সবসময় লাগবে আর কি। হ্যাঁ, ক্লাসে সবসময় লাগবে। আমি ওখান ভাইয়া থেকেই এটা পড়াবো। নেয়ার জন্য ভাইয়া প্রসেসটা কি হবে, মানে $39টা আমি মানে কাকে পে করব, বা মানে হাউ আই উইল হ্যাঁ গেট ইট? এটা আচ্ছা, এটা মানে আমাদেরকে পে করতে হবে। সেইটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার মানে অফিসের একজনকে আমি অ্যাড করবো, হ্যাঁ, আমাদের ক্লাস শেষে। ওনার নাম জি হচ্ছে ফারজানা, অনেকে হয়তো কথা বলছেন ওনার সাথে। জি সো জি ওনার সাথে কথা বলবেন যে কিভাবে কোথায় টাকা দিয়ে কিভাবে করতে হবে আর কি, হ্যাঁ। জি টাকাটা দিয়ে আমার মনে হয় যেহেতু রেজা ভাইয়ের কাছ থেকেই কিনতে হবে, মানে দ্যাটস মিন এটিপির মাধ্যমে কিনতে হবে, রেজা ভাই যদি কিনে আমাদের সবাইকে দিয়ে দিত একটা করে তাহলেই তো হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, সেজন্য শুধু শুধু টাকা দিলে হয়ে যাবে আর কি, টাকা দিলে আমি সবাইকে কিনে দিই। আমার দিতে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওই যে লাইক ভাইয়া যেটা ম্যাটেরিয়াল বলতেছিল যে ডিস্ট্রিবিউশনের মতো। আমরা আমরা দুইজন মানে দুইজন মানে দুইটা ইসে আমরা সবাই হ্যাঁ। কোলাবোরেটিভ অ্যাটিটিউড কিনলাম, মানে দুইটা কিনলাম কিন্তু সবাই দুইটার দাম যেটা হয় সেটা ইকুয়ালি পে করলাম, ইফ ইউ হ্যাঁ, অ্যালাউ হতে আস। পারে আমার কাছে। ঠিক আছে। আর এটার উপরে যে স্টোরি ম্যানুয়ালের উপরে যে আপনার ইয়া আছে প্রেজেন্টেশন স্লাইড, সেটা আমি আজকে আপনার সাথে শেয়ার করব। সেটা পুরোটাই আসলে স্টোরি ম্যানুয়ালের উপরে লেখা প্রেজেন্টেশন স্লাইড, যেটা আমি ক্লাসে পড়াবো প্রেজেন্টেশন স্লাইডটা, সেটা আসলে ফ্রিলি শেয়ারেবল, ফলে আমি সবাইকে শেয়ার করবো এটা। ঠিক আছে, আমার মনে হয় আমরা কয়টা বাজে, আর 10 মিনিট আছে। আমরা পরীক্ষায় যে আমরা এখন পিএমপি এক্সামে দেখেন, পিএমপি এক্সামে এখন যে নতুন কোশ্চেনের ফরম্যাট, সেখানে হচ্ছে আপনার পরীক্ষায় 180টা প্রশ্ন আসবে। ঠিক আছে, আগে ছিল 200টা, মানে 2020 সাল পর্যন্ত 180টা প্রশ্ন থাকবে আপনাদের, তার মধ্যে 5টা প্রশ্ন কোনো মার্ক ক্যারি করে না, বুঝতে পারছি, কিন্তু সেটা কিন্তু আইডেন্টিফাইড না যে কোন 5টা। আর তার মানে স্কোর হবে হচ্ছে 175টার উপরে, 175 প্রশ্নের উপরে। আচ্ছা, এরপরে পরীক্ষার সময় নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে পরীক্ষা হচ্ছে টোটাল 230 মিনিট, তার মানে 4 ঘন্টার একটু কম, তাই না, 10 মিনিট কম। আগে পরীক্ষা ছিল 4 ঘন্টা, এখন হচ্ছে 230 মিনিট। আর হচ্ছে কি যে আপনার তাহলে কয়টা প্রশ্ন দেখেন, 60 60 60, তাই না, 180টা প্রশ্ন। আপনি 60 প্রশ্ন যখন অ্যান্সার দিয়ে দিবেন, তখন আপনাকে প্রম্পট করবে যে ইউ ক্যান টেক 10 মিনিটস ব্রেক, দিস ইজ অপশনাল ব্রেক। আপনি ফিজিক্যাল ব্রেক, হ্যাঁ, নিতে পারেন, বা কোনো কিছু খাওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য আপনি ব্রেক নিতে পারেন, বায়োলজিক্যাল ব্রেক যেটা বলি আমরা। সো 10 মিনিটস ব্রেক আপনি নিতে পারেন তখন, যখন 60টা প্রশ্ন আপনার অ্যান্সার দেওয়া হয়ে যাবে। এটা অপশনাল, যদি আপনি ব্রেক নেন, ব্রেক নিলে এই 60টা প্রশ্ন সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হয়ে গেলে ইউ ক্যানট রিভিউ দিস 60 কোশ্চেন্স আফটার কামিং ফ্রম ইউর বায়োলজিক্যাল ব্রেক। ঠিক আছে, তো এই 60টা প্রশ্নের পরে আপনি আবার নতুন 60টা প্রশ্ন শুরু হবে, এবং এই 60টা প্রশ্ন দেওয়ার পরে আবার 10 মিনিটসের ব্রেক হবে, অপশনাল। সব ব্রেকিং তো এই মিডিল ব্রেক গুলা, তো আপনি যদি ব্রেক নেন নিলে মাল্টিপল কোশ্চেন হবে আর কি, না হলে এমসিকিউ? 60টা প্রশ্ন কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং আপনি রিভিউ করতে পারবেন না যখন একবার সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এরকম ব্রেক হবে, 2টা ব্রেক থাকবে 10 মিনিট করে, কিন্তু ব্রেক গুলো হচ্ছে অপশনাল। কিন্তু যদি ব্রেক নেন বা না নেন, প্রথম 60 হওয়ার পরে রিভিউ তখনই করে ফেলতে হবে, এরপরে আপনি আর এটা ব্রেক রিভিউ করতে পারবেন না। নেক্সট 60 আপনার সামনে চলে আসবে, এবং সেটা আপনি দেখতে পাবেন, আগের গুলো আর দেখতে পারবেন না। আচ্ছা, এরপরে আসেন কি ধরনের পরীক্ষা প্রশ্নে আসবে। এটা আজকে আমাদের লাস্ট স্লাইড, হ্যাঁ। এখানে একটা ডিফিকাল্টি চলে আসছে এইবার, সেটা হচ্ছে যে আগে পিএমপি এক্সামে শুধুমাত্র এক ধরনের প্রশ্ন হতো, সেটা ছিল এটা 2 নম্বরটা মাল্টিপল চয়েস, এবং একটাই আনসার থাকতো, মানে এটাকে আমরা বলি ক্লাসিক্যাল মাল্টিপল চয়েস। তার মানে একটা প্রশ্ন থাকতো, আর এ বি সি 4টা অপশন থাকতো, সি ডি। এখন আপনাকে বলা, তো এটা ছিল এটা, কিন্তু এখন বলা হচ্ছে যে পরীক্ষায় শুধু এটা থাকবে না, যদিও এখনো বলা হচ্ছে যে এটা প্রায় 60 থেকে 70% প্রশ্ন আপনি এরকম পাবেন, ক্লাসিক্যাল মাল্টিপল চয়েস। এর সাথে আপনি খুবই রেয়ারলি পাবেন হচ্ছে একটা বা দুইটা প্রশ্ন পাবেন ট্রু ফলস এর উপরে, ঠিক আছে, ট্রু অথবা ফলস।
তারপর হচ্ছে মাল্টিপল রেসপন্স, তার মানে হচ্ছে সিচুয়েশন দিবে বা প্রশ্ন দিবে, আপনাকে সিলেক্ট করতে হবে 2, 3 or 4 বলে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে যে চুজ 3 অথবা চুজ 2। তার মানে যে দুইটা কারেক্ট আনসার সেই দুইটাকে আপনাকে টিক দিতে হবে। এটা হচ্ছে মাল্টিপল রেসপন্স প্রশ্ন। আর আরেকটা টাইপের প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ম্যাচিং প্রশ্ন বা ড্র্যাগ এন্ড ড্রপ। তার মানে আমরা ম্যাচিং করছি না, যে বাম সাইডে একটা আছে আর ডান সাইডে একটা অপশন আছে, তাহলে আপনাকে টেনে বলতে হবে যে এটা আসলে কোনটার সাথে ম্যাচ করে, এটা কোনটার সাথে ম্যাচ করে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ম্যাচিং প্রশ্ন। সেটারও আপনি 10টা থেকে 15টা প্রশ্ন পাবেন হচ্ছে ম্যাচিং প্রশ্নের উপর। আর আপনি হয়তো খুবই কম পাবেন হয়তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্ন। এখানে লিখতে হবে না আপনাকে, এই 4টা যে অপশন থাকবে সেই অপশন থেকে সিলেক্ট করতে হবে যে কোনটাই ব্ল্যাঙ্ক স্পেসে বলবে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর লাস্টেরটা হচ্ছে হট স্পট। এটা একদম নতুন ধরনের প্রশ্ন। সেটা হচ্ছে ধরেন কোন একটা গ্রাফ থাকবে, এই যে এরকম গ্রাফ থাকবে। এখন আপনি এখানে গ্রাফের মধ্যে হয়তো বলা আছে এ সি, গ্রাফের বিভিন্ন ডেটা পয়েন্টে আপনাকে সিচুয়েশন দিয়ে বলবে কোন পয়েন্টে, সে ধরেন এটা একটা গ্রাফ যেখানে আসলে কস্ট বাড়তেছে, বলবে যে কোন পয়েন্টে সবচেয়ে কস্ট পিক রাইজ করছে, সেই পয়েন্টটাতে টিক দাও। ঠিক আছে, সেই পয়েন্টটাতে টিক দাও, কিংবা আপনাকে এখানে এবিসিডি লেখা আছে, আপনাকে এখানে সিলেক্ট অপশন দেবে যে কোনটাতে সবচেয়ে পিক করছে। আপনি যেহেতু বুঝলেন এ তে পিক করছে, তাহলে আপনি এখানে এ তে টিক দিবেন। এটাকে বলা হচ্ছে হট স্পট টাইপ প্রশ্ন। এই 6 ধরনের টাইপ প্রশ্ন এবার পরীক্ষায় আসবে। সো দিস ইজ এ মেজর শিফট, মেজর চেঞ্জ ইন দ্য এক্সাম, মানে নিউ এক্সাম ফর্মেট। ভাইয়া এই ফরম্যাটে কি অলরেডি দেখেন পরীক্ষা আমি এটার চলছে প্রতিটার নাকি একটা আমরা এক্সাম্পল ফার্স্ট দিচ্ছি। ব্যাচ? না চলতেছে সেকেন্ড জানুয়ারি থেকে অলরেডি চলতেছে। দেখেন যে ট্রু ফলস, এই যে এরকম ট্রু ফলস, এগুলো আমরা জানি সব। মাল্টিপল চয়েস তো একটা সিলেক্ট করতে হবে যেখানে আসলে অপশন বক্স থাকবে। আর যখন আপনি আমি এখানে অপশন বক্স দিতে পারি নাই, আর যদি মাল্টিপল রেসপন্স হয় তাহলে চেক বক্স হবে, মানে আপনি চেক টিক দিতে পারবেন একাধিক। আর যেটা ড্র্যাগ এন্ড ড্রপ, সেটা আপনি টেনে বসাতে হবে। ঠিক আছে, ম্যাচ করাবেন। আর হট স্পট, এই যে গ্রাফ থাকবে, গ্রাফিক্যাল বা কোনো একটা গ্রাফ ছবি থাকবে, তার উপর বেস করে আপনাকে রেসপন্স দিতে হবে। বা এরকম টেবিল থাকবে, টেবিলে হয়তো সিচুয়েশন দিয়ে বলবে এখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কোন রোতে আপনাকে কাজ শুরু করতে হবে, 1 নম্বর রো, 2 নম্বর রো নাকি 3 নম্বর রো। ঠিক আছে, তো সেটা আপনাকে অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে হট স্পট টাইপ প্রশ্ন। সো আমাদের কিন্তু একটু ডিফিকাল্টি বেড়ে গেল, যে আগে ছিল মাত্র একটা ট্র্যাপেরই প্রশ্ন, ক্লাসিক্যাল মাল্টিপল চয়েস, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 6 ধরনের প্রশ্ন আছে। সো যত দিন যাচ্ছে কি পরীক্ষা আরো কঠিন হচ্ছে। আচ্ছা, এই আলোচনাগুলো আমরা করে ফেলেছি, আর দরকার নাই এখানে আলোচনা করার। এখন আমি জাস্ট লাস্ট যে স্লাইডটা দেখাবো, দেখা যাচ্ছে আমাদের আসলে পরীক্ষার জন্য কি কি করতে হবে। পরীক্ষার জন্য মেইন কন্টেন্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট ম্যানুয়াল, যেটা আমরা বললাম যে আমরা কালেক্ট করবো। ঠিক আছে, স্টুডেন্ট ম্যানুয়াল, টকিং উইথ ফারজানা। আর এর সাথে আমাদের রেফারেন্স বই পড়তে হবে। দেখেন অ্যাজাইল প্র্যাকটিস গাইড, এটা পিএম এর একটা বই, এটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আজকে আপনাদের সাথে শেয়ার করবো অ্যাজাইল প্র্যাকটিস গাইড এবং পিএম বক্স 6 এডিশন। এই দুইটা বই হচ্ছে আমাদের মেইন রেফারেন্স বই। আসল বই এটা হচ্ছে কোর, এটা হচ্ছে আমাদের সবার সামনে থাকবে। আর রেফারেন্স হিসেবে আমরা পিএম বক এবং অ্যাজাইল প্র্যাকটিস গাইড করব। ঠিক আছে, আর এর সাথে পিএমআই কিছু ক্লোন কোশ্চেন দিয়েছে আমাদেরকে, যার ক্লোন কোশ্চেন আপনি কিছু পাবেন স্টুডেন্ট ম্যানুয়ালে, আর আমাদেরকেও কিছু প্রশ্ন দিচ্ছে এটিপি হিসাবে। সেই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, সো এইটা এর সাথে আরেকটা ছোট বই আমি পড়তে বলবো, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে স্ক্রাম গাইড। স্ক্রাম কি আমি যেহেতু এখন বলি নাই, জাস্ট মনে রাখেন যে স্ক্রাম গাইড নিয়ে আমাদের একটু পড়তে হবে। এটা একটা ছোট ডকুমেন্ট, 14 পেজের ডকুমেন্ট। অ্যাজাইল যারা প্রজেক্ট ম্যানেজ করে সবচেয়ে বেশি গ্লোবালি ইউজার হচ্ছে স্ক্রাম মেথোডোলজি, স্ক্রাম ফ্রেমওয়ার্ক। তো সেই ফ্রেমওয়ার্কটা আমাদের জানা দরকার। পরীক্ষায় আসলে দেখা যাবে কিছু প্রশ্ন ডাইরেক্টলি স্ক্রাম ফোকাস প্রশ্ন আসবে। হ্যাঁ, দেখা যাবে 3 থেকে 5টা প্রশ্ন আসবে স্ক্রাম রিলেটেড। সো আমরা এটা 14 পেজের একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা পড়লেই ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ স্ক্রাম। এবং আমি ক্লাসে যেটা আলোচনা করব
সো কোনো সমস্যা নাই, উইল ডিসকাস অ্যাবাউট দিস টার্ম। এই কয়েকটা হচ্ছে আমাদের মেইন পড়াশোনার বিষয় যেটা আমাদের পরীক্ষার জন্য করতে হবে। সো দিস ইজ অল ফর টুডে। এখন কারো যদি প্রশ্ন থাকে কোনো বিষয় নিয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি। ভাইয়া 180টা কোশ্চেনের মধ্যে কয়টা কারেক্ট হইতে হবে? এটা আসলে বলা খুব ডিফিকাল্ট, এটা আসলে কোথাও বলা নাই ওইভাবে। হ্যাঁ, এখানে যে ডোমেইন আছে তিনটা ডোমেইনে আলাদাভাবে পাস করতে হবে, পিপল, প্রসেস এবং বিজনেস এনভায়রনমেন্ট। এবং জেনারেলি বলা হয় যে সবগুলোতে আসলে 70% বেশি পেতে হবে। আর আরেকটা হচ্ছে ভাইয়া, ধরেন আমরা একবার এক্সাম রেজিস্ট্রেশন করলাম, সামহাও আমরা পাস করতে পারলাম না, আমি ধরেন পাস করতে পারলাম না, আমাকে আবার পুরোটা পে করে আবার দিতে হবে নাকি সাম পার্শিয়াল পেমেন্ট করে আমি নেক্সট আবার ট্রাই করতে পারবো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই স্লাইডটা মিস হয়েছে। তো আসলে আমরা যদি একবার অ্যাপ্লিকেশনটা আমাদের অ্যাপ্রুভ হয়, অ্যাপ্লিকেশনটা যখন আমরা সাবমিট করব, করার পরে পিএমআই অ্যাপ্রুভ করবো, অ্যাপ্রুভ করলে আমাকে 1 বছরের একটা সময় দিব। এই 1 বছরের মধ্যে আমি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবো। এখন পরীক্ষা দেওয়ার পরে যদি একবার ফেল করি, তাহলে আমি একই অ্যাপ্লিকেশনের এগেইনস্টে আরো 2বার পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে? আর হচ্ছে আমি যদি ফেল করি প্রথমবার পরীক্ষার ফি ছিল $405, পরের বার পরীক্ষার ফি হবে মোস্ট প্রবাবলি $375 বা $325। আমি একটু সংখ্যাটা দেখে বলতে পারি, আমি দেখি আমি স্লাইডটা কোথায় মিস করছি। কোনো লিমিটেশন আছে কয়বার পরীক্ষা দেওয়া যাবে? পরীক্ষা 1 বছরে 3বার দেওয়া যাবে, এর চেয়ে বেশি আর দেওয়া যাবে না। আচ্ছা, এখানে আমরা যদি রিটেক নিলে $275। ঠিক আছে? যদি আমাদের ফেল করি আমরা ফার্স্ট টাইম, তাহলে সেকেন্ড টাইম রিটেকের ফি হচ্ছে $275 যদি মেম্বার হই, আর মেম্বার না হলে $375। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই মেম্বার হওয়া খুবই লাভজনক আর কি, ভালো। আচ্ছা, আর কোনো প্রশ্ন? মানে যত প্রশ্ন আছে, রবিন আপনি প্রশ্ন করতে পারেন। ভাই 3 নম্বর পরীক্ষার রেট কত ভাইয়া? এটা একই রেট, এরপরে রিটেক সেম। আমাদের টার্গেট করতে হবে যাতে প্রথমবারেই আমরা পাস করতে পারি, কারণ আসলে অনেক এফোর্ট দিতে হয়। হ্যাঁ, অনেক এফোর্ট দিতে হয় প্রথমবার যাতে আমরা পাস করতে পারি, ওইভাবে পড়াশোনাটা করতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আচ্ছা ভাইয়া, এখানে কি কোনো সফটওয়্যারের ইস্যু আছে? সফটওয়্যার শিখতে হবে বা না, না, কোনো সফটওয়্যার, কোনো টুল, কোনো দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আলাদাভাবে কোনো অনলাইনে মক টেস্ট বা এই টাইপের কোনো অনলাইন প্ল্যাটফর্ম আছে কি যেখান থেকে প্র্যাকটিস করা যেতে পারে? হ্যাঁ, এটা আছে, অনেক প্ল্যাটফর্মে আছে, কারণ এটা তো একটা হিউজ বিজনেস, আসলে অনেক সিমুলেটর আছে। তো এই মুহূর্তে আসলে খুব একটা ভালো সিমুলেটর নাই, কারণ সবাই নতুন সিলেবাস, তো নতুন টপিক। আচ্ছা ভাইয়া তো আমি সেটা বলবো সিলেবাস আছে? সিমুলেটরটা ভালো, তো সেটা আমরা ইউজ করতে পারি। কোনটা ভাইয়া? হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারিনি। স্পেসিফিক কোনো সিলেবাস আছে এটা পরীক্ষার? হ্যাঁ, সিলেবাস তো যে এক্সাম কন্টেন্ট আউটলাইন যেটা, সেটাই সিলেবাস। ওখানে যা যা আছে, প্রতিটা টাস্কের এগেইনস্টে পরীক্ষা প্রশ্ন পাবো, প্রতিটা টাস্কের এগেইনস্টে, এবং 35টা টাস্ক আছে, এবং এই টাস্কগুলো পিপল, প্রসেস এবং বিজনেস এনভায়রনমেন্টে ভাগ করা আছে। আর এই প্রতিটা টাস্কের আবার বর্ণনা আছে হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়ালে। ফলে স্টুডেন্ট ম্যানুয়াল হচ্ছে এখন মেইন গাইড, মেইন পড়াশোনার বিষয়। আর তার সাথে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন বা আরো ডিটেইল জানতে চান, তাহলে আমি পিএমবকে যাব, কিংবা অ্যাজাইল প্র্যাকটিস গাইডে যাব। ঠিক আছে? সেটা আমি বলে দেবো। আমি যখন স্টুডেন্ট ম্যানুয়াল পড়াবো, তখন আসলে আমি বলবো যে কোন চ্যাপ্টার পড়বেন পিএমবকে, বা অ্যাজাইল প্র্যাকটিস গাইডে কোন চ্যাপ্টারটা পড়বেন, এটা আমি বলবো। ঠিক আছে? এনি আদার কোশ্চেনস? কারণ নেক্সট ক্লাস থেকে আমরা একদম শুরু করব, সিলেবাসে চলে যাব। তো তার আগে আমি আসলে যেটা ক্লাসে পড়াবো, প্রেজেন্ট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেবো, সেটা দেখে আমি পড়াবো। আর সেই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু বেসড অন স্টুডেন্ট ম্যানুয়াল।
সেটা আপনারা এই সপ্তাহের মধ্যে অবশ্যই সবাই কালেক্ট করে নেবেন, কারণ ওখানে অনেক এক্সারসাইজ আছে যেটা আমি আপনাদের করাবো, যেটা আপনাকে দেখতে হবে স্টুডেন্ট ম্যানুয়াল। তো ঠিক আছে, যদি আমাদের কোনো হ্যাঁ, প্রশ্ন না থাকে, হ্যাঁ ওইটা কালেক্ট করার বিষয়ে আমরা ওই যে আরেকজনকে অ্যাড করবেন, ওনার সাথে কথা বলে নিব, তাই তো ভাইয়া? হ্যাঁ জি ঠিক আছে, ঠিক আছে আমরা তাইলে ভাই। কথা বলে ঠিক করবো। হ্যাঁ, আর ভাই বাকি বইগুলো পিএম বক্স বা অন্যান্য যে বইগুলো, ওগুলো কিভাবে পাবো ভাই? এটা তো আমি শেয়ার করবো আর কি আজকে। আচ্ছা, ওকে ভাই। শুভদ, আপনি কিছু বলতেছিলেন নাকি? না ভাইয়া, ওই আমার জাস্ট একটা কোশ্চেন ছিল, যদিও এটা আপনি 1-to-1 কথা বলবেন বলছেন, সেটা হলো যে ওই যে রিসার্চের প্রজেক্টটা কাউন্ট করার ব্যাপারে, যেহেতু আপনি বলেছেন যে যে কোনো প্রজেক্ট স্টার্টিং আর এন্ডিং যদি থাকে তাহলে ওটা আপনার প্রজেক্ট হিসেবে ট্রিট হবে, যেমন রিসার্চ প্রজেক্টের কথা বললেন। তো আমি মানে ক্লিয়ার, তারপরও হয়তো বা পরে 1-to-1 হ্যাঁ, আপনি যদি ক্লিয়ার করতে চান বা আপনি একটু যদি ক্লিয়ার করতেন তাহলে এখানে করতে পারেন এখন, জাস্ট ব্রিফলি। এখানে দরকার নেই, আমার মনে হয় এটা 1-to-1 আমরা ইয়ে করবো। ঠিক আছে ভাই, রাইট, ঠিক আছে। অ্যাপ্লিকেশন যখন সাবমিট করবেন কেউ, তখন আসলে আমার সাথে কনসাল্ট করে, হ্যাঁ। আর আমি আগের কিছু টেমপ্লেট জি, আপনাদের জি, শেয়ার জি। করবো যে কিভাবে লিখতে হবে, সেই গাইডলাইন অনুযায়ী লিখে ইয়ে করবো। ঠিক আছে। অলরাইট, তাহলে আমরা নেক্সট ক্লাস করতেছি আগামী শুক্রবারে 3:30টায়। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, আমার মেয়ে আর কি। হ্যাঁ। তো ভাইয়া নেক্সট ক্লাসে তো পড়াবেন যেটা ওই যে স্টুডেন্ট ম্যানুয়ালটা থেকে, স্টুডেন্ট ম্যানুয়ালটা ওই যে ফারজানা আপুর সাথে কথা বলে নিলেই হবে? হ্যাঁ জি, আচ্ছা, সেটা তাহলে ওই যে $39 যেটা বলেন সেটা পেমেন্টটা আপুর কাছে করে দিলে আপু? হ্যাঁ দিলে আমি একটা কোড পাব, মানে একটা কোড দেয় তার এগেইনস্ট পিএমআই, সেই কোডটা আসলে আপনার সাথে আমি শেয়ার করবো, 1-to-1 শেয়ার করবো আর কি। আর যদি দুজন মিলে কিনতে চান সেটাও আপনারা নিজেরা হোয়াটসঅ্যাপে ডিসকাস করে নিয়েন, তাহলে ডাউনলোড করে সবাই নিয়ে নিলেন আর কি। ঠিক আছে, এমনিতে ওখানে যে ভিডিও টিডিও তো আরো, মানে শুধু বুকের তো সিলেবাসটাই না, আরো তো অনেক ম্যাটেরিয়াল ছিল। হ্যাঁ তো ওইটা হ্যাঁ। কি ধরেন দুইজন যদি কিনি সেফর, তখন আবার শেয়ারটা কি শুধু শেয়ারটা ঝামেলা লাগবে, কারণ ওই যে লগইনটা আসলে পিএমআই এর লগইন, হ্যাঁ, ফলে লগইনের একটা প্রবলেম হবে, ফলে যারা কিনতে ইচ্ছুক কিনতে পারেন, কারণ $39 তো খুব একটা বেশিও না আসলে। ঠিক আছে, জি, আর মানে এথিক্যালি সবাইকে কিনতেই বলা হয়েছে, পিএমআই বারবার জোর দিচ্ছে আর কি, যাতে আমরা শেয়ার না করি। যেমন আমার কাছে কিন্তু আছে, আমি শেয়ার করতে পারি, কিন্তু এটা আসলে একটা ভালো বিষয় হয় না আর কি বিষয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে শেষ করি এখানে। ওকে, নেক্সট ঠিক ক্লাস আছে ভাই। তাহলে আমরা আগামী শুক্রবারে 3:30টায় শুরু করব। ওকে ভাই, ওকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।